Debugging in JavaScript. As a human being আমরা কোনো কমপ্লিকেটেড ক্যালকুলেশনস, কোনো প্রোগ্রামিং বা যেকোনো কাজ যদি সেটা একটু কমপ্লিকেটেড হয়ে যায় তো তখন একটা ভুল করার সম্ভাবনা থেকে যায়। কিন্তু সেই ভুল করার ফলে আমাদের কোডটা আনএক্সপেক্টেড রকম বিহেভ করে, ক্ষেত্র বিশেষে এরর দেখা দেয়। তো এইগুলাকে রিমুভ করাটা খুবই জরুরি। কিন্তু সেগুলো কিভাবে রিমুভ করব এবং আমরা বুঝবোই বা কিভাবে যে কোন অংশটা ফিক্স করলে আমাদের আউটপুটটা ঠিকভাবে কাজ হবে? তো সেটা আমরা জানবো আজকের সেশনে। হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ শাহরিয়ার কবির ফ্রম কানেক্টেড একাডেমি এবং আজকের সেশনে আমরা জাভাস্ক্রিপ্ট এর মাধ্যমে ডিবাগিং করাটা শিখব। ভিডিওটি শুরু করার আগে আপনি আমাদের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের লেটেস্ট আপডেট পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। তো শুরু করা যাক। এজেন্ডা। আজকের সেশনে আমরা ডিবাগিং সম্বন্ধে জানবো এবং সেগুলাকে আমরা হাতে কলমে শিখব কিভাবে ডিবাগ করতে হয়। ১ম কথা হচ্ছে বাগ কি জিনিস? ডিবাগ শব্দটা আসলেই ১ম যেই শব্দটা আসে সেটা হচ্ছে বাগ। বাগ অর্থ পোকা নয়। বাগ অর্থ হচ্ছে যে প্রোগ্রামের মধ্যে থাকা কিছু একটা ভুল, যার কারণে আমাদের কোডটা সঠিকভাবে এক্সিকিউট হয় না বা সঠিকভাবে এক্সিকিউট হলেও সেটা সঠিক আউটপুট দেয় না। তো এই বাগের ফলে যেমন খুবই ছোট প্রভাবও পড়তে পারে, আবার দেখা যেতে পারে যে খুবই ক্যাটাস্ট্রফিক প্রভাবও পড়তে পারে। উদাহরণস্বরূপ আপনি কোনো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে কাজ করছেন, যেখানে আপনার ইউজারকে অথেন্টিকেট করাটা খুবই জরুরি। বিশেষ করে যদি সেটা হয় ব্যাংকের ম্যানেজমেন্ট সিস্টেমে। কিন্তু যদি সেই সিস্টেমে যদি আপনার বাগ থেকে যায়, অর্থাৎ যদি কোডে যদি ভুল হয়, তাহলে হ্যাকাররা সেই ভুলটাকে কাজে লাগিয়ে আপনার সিস্টেম থেকে গুরুত্বপূর্ণ তথ্য তুলে নিবে। তো সেটা অবশ্যই একটা ক্যাটাস্ট্রফিক একটা ব্যাপার হয়ে গেল। তো আমাদের কোড থেকে বাগটা রিমুভ করাটা খুবই জরুরি। তো কোড থেকে আমরা বাগটা রিমুভ করব কিভাবে? সেইটাকেই বলা হয় ডিবাগিং। অর্থাৎ ডিবাগিং লিটারেলি এর মানে হলো কোড থেকে বাগ রিমুভ করা। ডিবাগিং করার জন্য আমাদের একটা টুল লাগবে, সেটাকে বলা হয় ডিবাগার। সৌভাগ্যবশত আমাদের প্রত্যেকটা ব্রাউজারই আ ডিবাগার থাকে। আপনি Chrome চালান বা Firefox চালান বা ইন্টারনেট এক্সপ্লোরার চালান, সব ব্রাউজারেই ডিবাগার থাকে। তো সেই ডিবাগার দিয়েই আমরা আসলে কি করব? আমরা একটা কোডকে এক্সিকিউশন টাইমে কোন ভ্যারিয়েবল কি ভ্যালু পাচ্ছে, কখন কোন ফাংশন কল হচ্ছে, আ এগুলা আমরা একদম ডিপ ইনসাইট দেখতে পাবো এবং সেইখানে আমরা এনালাইসিস করতে পারবো যে আমরা এক্সপেক্ট করছিলাম যে এই ভ্যারিয়েবলের এই ভ্যালু থাকার কথা। তো দেখি আছে কিনা। যদি থাকে তো এই অংশে এক্সিকিউশনটা ঠিক আছে। হয়তো অন্য কোনো জায়গায় এরর হচ্ছে। এগুলো আমরা খুঁজে দেখতে পারবো। অলরাইট। তো আমরা উইথআউট নো ফার্দার অ্যাডিউ আমরা কোডে চলে যাই। তো আমি আমার ভিজুয়াল স্টুডিও কোড এবং ব্রাউজারটা পাশাপাশি ওপেন করব। তো আমি সেটা করি। অলরাইট। আমাদের এনভায়রনমেন্টটা রেডি আছে। আমাদের এই পাশে ভিজুয়াল স্টুডিও কোড এবং এই পাশে ব্রাউজার আছে। তো আমরা এখানে এক্সিকিউট করলে আমরা এখানে দেখতে পাবো। খুব সহজ কথা। আমাদের একটা কাজ আছে এবার করতে হবে। আমরা ১ থেকে ১০ পর্যন্ত সকল জোড় সংখ্যার যোগফল আমরা নির্ণয় করব। আচ্ছা, জোড় সংখ্যা না। ১ম এ আমি ১ থেকে ১০ পর্যন্ত সকল সংখ্যার ভ্যালু আমি যোগফল আমি নির্ণয় করব। তো আমরা কি লিখব? ১ম এ আমি লিখব var sum equal to 0 for let n equal to 0, n less than equal to আমরা ১ থেকে বলেছি। তাহলে n equal to 1, n less than equal to 10। আমি এখন ১০ এর 0 আর ৯ পাশাপাশি আছে। তাই আমি 0 না লিখে ভুল করে 9 লিখে ফেললাম। কমা n প্লাস, প্লাস। আমরা কি করব? সাম প্লাস ইকুয়াল টু n লিখব এবং আমরা লিখব ডকুমেন্ট ডট রাইট সাম। আমরা এক্সিকিউট করি। ১৯০ আ ওয়েট, আমাদের ১ থেকে ১০ পর্যন্ত সকল সংখ্যার যোগফল তো ১৯০ না? আমরা তো সবাই জানি যে ১ থেকে ১০ পর্যন্ত সকল নাম্বারের যোগফল হচ্ছে ৫৫, কিন্তু ১৯০ একটু বেশি বড় হয়ে গেল। আমরা কোড দেখেও বুঝতে পারতেছি না যে আমাদের ভুলটা কোথায় হচ্ছে। যদিও এখানে দেখতে পাচ্ছি ১৯, বাট ধরে নিই আমরা বুঝতে পারছি না যে কোথায় ভুল হচ্ছে। আমরা কি করব? আমরা আমাদের ডিবাগার ব্যবহার করব। ডিবাগার ব্যবহার করে দেখব যে আমরা আদৌ কাজটা ঠিকভাবে সম্পন্ন করছি কিনা। আচ্ছা, এজন্য আমাদের যেটা করতে হবে, এখানে রাইট ক্লিক করে আমাদের ইন্সপেক্ট এলিমেন্ট এ যেতে হবে, ইন্সপেক্ট অংশে যেতে হবে। যে এবার আমরা সোর্সেস এ যাব। সোর্সে যে আমাদের জাভাস্ক্রিপ্ট অংশটা আছে index.html এ। index.html এর এই অংশটায়। আমরা ভিজুয়াল স্টুডিও কোডে লাইভ সার্ভার ইউজ করছি বিধায় সেই লাইভ সার্ভার আরো কিছু স্ক্রিপ্ট এড করে দিচ্ছে, এই যে কোড ইনজেক্টেড বাই লাইভ সার্ভার।
ওইজন্য। তো এটা আমাদের মাথা ব্যথা নয়। আমাদের মাথা ব্যথা এইটুকু। আচ্ছা যদি আপনাদের জাভাস্ক্রিপ্ট টা যদি সেপারেট ফাইলে থাকে তো তখন কি করবেন? I think সেটাই বেটার হয় সেপারেট ফাইলে রাখা। কারণ এখানে একটু কনফিউজিং দেখাচ্ছে। আমরা সেটাই করি। আমরা এইটুকু কপি করব। কন্ট্রোল সি নতুন একটা ফাইল ক্রিয়েট করব app.js এবং এখানে সেটা পেস্ট করে দিব। দিয়ে এবং এটাকে আমরা স্ক্রিপ্টের সাথে এই HTML এর সাথে লিংক করে দেব। তাহলে আমরা লিখব src =app.js সেভ ইয়েস এবং আমাদের ১৯০ আসছে। এবার আমাদের স্ক্রিপ্ট অংশটা আছে app.js ফাইলে। আমরা দেখতে চাচ্ছি আমাদের ফর লুপটা এক্সিকিউশন ঠিকভাবে হচ্ছে কিনা। তো এখানে দেখুন, এখানে এই যে সোর্সেস অংশের মধ্যে আমাদের কোড গুলো সব দেখা যাচ্ছে। এবং এখানে লাইনের উপর মাউস রাখলে এটা হাইলাইট হচ্ছে। তো এই যে হাইলাইট হচ্ছে আমি যদি কোথাও ক্লিক করি তাহলে এখানে দেখুন মার্ক হয়ে গিয়েছে। এটাকে বলা হয় ব্রেক পয়েন্ট। এই যে এখানে ব্রেক পয়েন্ট লেখা দেখা যাচ্ছে। এই যে app.js এই যে এই লাইনটাতে আমরা ব্রেক পয়েন্ট অ্যাটাচ করেছি। দ্যাটস ওয়াই এখানে ব্রেক পয়েন্ট দেখা যাচ্ছে। ওকে। এবার আমাদের যেটা করতে হবে যে আসলে ব্রেক পয়েন্টের কাজটা কি এটা আমরা একটু জানি। আমরা যখন কোডটা যখন রান হবে তখন যদি লাইন নম্বর 2 যখনই এক্সিকিউট হওয়া শুরু করবে, তখনই এক্সিকিউশনটা পজড হয়ে যাবে। এরপর এখান থেকে আমরা স্টেপ বাই স্টেপ ম্যানুয়ালি আগাবো এবং প্রত্যেক জায়গাতেই আমরা কি ভ্যারিয়েবল আছে সেগুলোকে আমরা চেক করব। আচ্ছা, তো সেইটার জন্য আমাদের একটু জায়গা লাগবে। তাই আমরা এইখানে ক্লিক করে আমরা এই বাটনে ক্লিক করব আনডক টু সেপারেট উইন্ডো করলে আমরা ফুল স্ক্রিনে পেয়ে যাব। আচ্ছা, এবার এই পাশটা একটু বড় করি। এবার এখানে আমাদের হাতে কি আছে আমরা একটু দেখি। তো তার আগে আমাদেরকে ডিবাগারে আমাদের হিট করতে হবে ব্রেক পয়েন্টে। তাই আমরা এই পেজটা আমরা রিলোড করি। হ্যাঁ, তো আমরা এখানে ডিবাগারটা এখানে ধরে ফেলেছি। আমাদের ব্রেক পয়েন্টে আটকে গিয়েছে। দেখতে পাচ্ছি যে paused on debugger, pause in debugger। তো ডিবাগার এখানে ধরে ফেলেছে, আমরা ব্রেক পয়েন্ট এখানে আটকে গিয়েছি। আচ্ছা, এবার আমাদের হাতে কি আছে আমরা দেখি। আমাদের কিছু বাটন আছে। resume script execution এই বাটন ক্লিক করলে স্ক্রিপ্ট এক্সিকিউশনটা হবে। আচ্ছা, আমরা আরেকটা যে কাজটা করব document.write না লিখে আমরা কনসোলে প্রিন্ট করি। তাহলে আমরা সবকিছু একটা উইন্ডোতেই পাবো। console.log আমরা ব্রাউজারটাকে জাস্ট আরেকবার একটু রিফ্রেশ করব। করলেই হয়ে যাচ্ছে। ফুল স্ক্রিন পেলাম এবং আমাদের এই যে এখানে কনসোল আছে। এটা জাস্ট উপরে উঠালেই হচ্ছে। আচ্ছা, resume script execution দিলে এই যে কনসোলে লেখা চলে আসলো সাথে, সাথে এখানে। আমরা আবার রিস্টার্ট করি। আচ্ছা, তো আমরা আবার ব্রেক পয়েন্টে থেমে গিয়েছি। এবার এখানে দেখুন এখানে আছে স্টেপ ওভার ফাংশন কল। তা আমরা এখন যেহেতু কোনো ফাংশন কল করিনি, তাহলে এখানে এটা দিয়ে তেমন কিছু যায় আসে না। এবার এটা হচ্ছে স্টেপ ইনটু ফাংশন কল। যদি কোনো ফাংশনের ভিতরে যেয়ে আমাদের সেই এক্সিকিউশনটা দেখা লাগে তাহলে সেটার জন্য। এটা স্টেপ আউট এর জন্য। আচ্ছা, এবং এটা হচ্ছে যে স্টেপ অর্থাৎ এখান থেকে আমি যেই লাইনে আছি এখান থেকে পরবর্তী ব্রেক পয়েন্টে চলে যাওয়ার জন্য। আচ্ছা, তো আমাদের এখন শুধুমাত্র একটাই ডিবাগ ব্রেক পয়েন্ট আছে। আমাদের কোনো ফাংশন-টাংশন কিছুই নাই। আমরা সিম্পলি কাজ করব। আমাদের এক্সপেক্টেড ভ্যালু হচ্ছে আমাদের লুপ ১০ বার চলবে। ওকে। তো আমাদের লুপ কয়বার চলবে সেটার লুপের ভ্যারিয়েবল আছে এখানে n। তো n এর ভ্যালু কত সেটা আমরা এই যে ব্লক অংশের মধ্যে দেখতে পাচ্ছি। এখানে আনডিফাইন্ড বলছে কারণ এখানে এখনো n ভ্যারিয়েবলটা ইনিশিয়ালাইজ হয়নি। আমরা যেটা করব আমরা স্টেপ ওভার দিব। n এর ভ্যালু ১ হয়ে গেল। আচ্ছা। তো এবার এই লাইনটা এক্সিকিউট হবে এই পার্টটা। মানে হচ্ছে যে টার্মিনেটিং কন্ডিশনটা চেক হবে। আমরা লুপের স্ট্রাকচার তো আমরা জানি ফর লুপের। এবার স্টেপ ওভার। এবার আমরা আরেকটা জিনিস চাচ্ছি যে আমরা এই সাম এর ভ্যালুটা আমরা ওয়াচ এ রাখবো। তা এজন্য আমরা কি করব যে এখানে ওয়াচ আছে এখানে ক্লিক করব, এক্সপান্ড করব। এবার এখানে প্লাস সাইন দিয়ে আমরা একটা ভ্যারিয়েবল এর নাম লিখব। আমরা লিখব এই সাম ভ্যারিয়েবল এর নামটা। আমরা লিখব সাম, এন্টার। তো এখন সাম এর ভ্যালু 0। স্টেপ ওভার, সাম এর ভ্যালু ১। এবার এই পার্টটা এক্সিকিউট হলো। দেন এই টার্মিনেটিং কন্ডিশনটা এক্সিকিউট হলো 2 আছে। স্টেপ ইনটু স্টেপ ওভার একই জিনিস। সাম এর সাথে ২ যোগ হয়ে ৩ হয়ে গেল। এবার সিমিলারলি n এর ভ্যালু ১ বেড়ে গেল ৩। আচ্ছা, তো এবার আমরা একটু করতে থাকি। ৫, ৬, ৭, ৮, ৯, ১০ আমাদের এখানে থেমে যাওয়ার কথা, লুপটা ব্রেক হয়ে যাওয়ার কথা। দেখি আমাদের লুপটা ব্রেক হচ্ছে কিনা। না, আমাদের লুপ ব্রেক হচ্ছে না। তার মানে আমাদের এইখানে কোনো একটা জায়গাতে এরর হচ্ছে, আমাদের টার্মিনেটিং কন্ডিশনটা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি টার্মিনেটিং কন্ডিশনে আমাদের ১০ হলে ব্রেক হওয়ার কথা ছিল কিন্তু আমরা এখানে দিয়ে রেখেছি ১৯। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টার্মিনেটিং কন্ডিশনে ভুল ছিল।
সেই কারণে আমাদের এররটা হচ্ছে। তো আমরা এররটা খুঁজে পেলাম। আমরা জাস্ট এটা ফিক্স করলেই হয়ে যাচ্ছে। আমরা 19 না লিখে আমরা 10 লিখব। তাহলে আমাদের সঠিক আউটপুটটা আসবে এবং এসেছেও 55। আচ্ছা। এবার আমরা আরেকটু কমপ্লিকেটেড কাজ করি আমরা। আমাদের এবার একটা ফাংশন আমরা লিখি। এবার আমরা ফাংশন নিয়ে কাজ করব। তো সেটার জন্য আমরা একটা ফাংশন ডিক্লেয়ার করি। ফাংশন f of x, y ২ টা প্যারামিটার সে নিবে। এইবার এখানে আমরা একটু একটু প্যাচাল পারি সমস্যা কি? রিটার্ন x less than equal to g of y, g of y এর কাজটা কি? g of y কিছুই করবে না। জাস্ট ফাংশন g of x রিটার্ন x, সে জাস্ট এই ফাংশনটাই রিটার্ন করবে। আমি জাস্ট এক্সট্রা একটু কমপ্লিকেটেড করার জন্য এটা লিখতেছি। যাতে আপনাদেরকে ভালোভাবে ভিজুয়ালাইজ করাতে পারি যে আমাদের এক্সিকিউশনটা কোথা থেকে কোথায় যাচ্ছে। এবং এইখানে আমরা একটা কমপ্লিকেটেড এবং একটা ইম্পোর্টেন্ট একটা কনসেপ্ট সম্বন্ধে আমরা জানবো। আচ্ছা। তো এই একটা ফাংশন গেল। তো অবভিয়াসলি এখানে কি হচ্ছে? যে x এবং y প্যারামিটার পাঠাবো। এ কি করবে? এই y টা নিয়ে এই g ফাংশনের মধ্যে প্রবেশ করবে এবং সেটাই রিটার্ন করবে। এবং জাস্ট আমরা কি রিটার্ন করব যে x লেস দ্যান ইকুয়াল টু y ট্রু নাকি ফলস। এখানে জাস্ট ট্রু আর ফলস রিটার্নই হবে। তাছাড়া কিছু না। আচ্ছা। এবার আমাদের আরেকটা ফাংশন লাগবে। ফাংশন h of x রিটার্ন x প্লাস 1, এটা জাস্ট ১ বাড়িয়ে দিবে। এবার আমরা ফর লুপে আসি। আমরা একটা ফর লুপ লিখব। তার আগে var sum equal to 0, আমরা ১ থেকে ৫ পর্যন্ত লুপ চালাবো। ফর let n equal to 1, n less than equal to 5, n less than equal to 5 না লিখে আমরা কি লিখব? আমরা লিখব f of n, 5। এটা লিখলে কি হবে? যে যদি n এর ভ্যালু যদি 1 হয় তাহলে এটা ট্রু রিটার্ন করবে। ট্রু রিটার্ন করলে আমাদের লুপ এক্সিকিউট হবে। যদি n এর ভ্যালু 6 হয়ে যায় তখন এটা ফলস রিটার্ন করবে। আমাদের লুপটা থেমে যাবে। কমা, এবার আমরা লিখব n equal to h of n। আমরা জাস্ট লিখব sum plus equal to n এবং লাস্টে console.log sum। আচ্ছা। আমরা এখানে ইন্সপেক্ট অংশে যাব, যে আমাদের ডিবাগারটা ওপেন করব, করে সোর্সেস এ গেলাম, আমাদের ডিবাগার অ্যাটাচ করা আছে। ডিবাগারটা আমরা অ্যাটাচ করব এইখানে না, আমাদের ডিবাগার অ্যাটাচ করতে হবে ফর লুপে। আমাদের ফর লুপের এক্সিকিউশনটা আমরা দেখতে যাচ্ছি। তাই সেখানে আমরা ব্রেক পয়েন্টটাকে অ্যাটাচ করব। তো এখানে ব্রেক পয়েন্ট দেওয়া আছে। আমরা রিলোড করলাম। এই যে ব্রেক পয়েন্টে এক্সিকিউশন পজড হয়ে আছে। এইবার আমাদের কিছু জিনিস খেয়াল রাখতে হবে। আমাদের কনসোলে এই মুহূর্তে কোনো কাজ নেই। কল স্ট্যাক। কল স্ট্যাক এর কাজটা কি? কল স্ট্যাক এর কাজ হচ্ছে কারেন্টলি কোন ফাংশনটা এক্সিকিউট হওয়া পুরোপুরি, মানে পুরোপুরি এক্সিকিউট হওয়াটা বাকি। সেটা হচ্ছে কল স্ট্যাক এর মধ্যে দেখা যাবে। আমরা একটু এক্সিকিউট করি তাহলে আমরা ব্যাপারটা বুঝতে পারবো। এইবার আমাদেরকে স্টেপ ইনটু দিতে হবে কারণ আমরা ফাংশনের ভিতরে প্রবেশ করতে চাই। আমরা স্টেপ ইনটু দিলাম। কল স্ট্যাক এর ভিতরে f ফাংশনটা ইনসার্ট হয়ে গেছে এবং তার আগে ছিল অ্যানোনিমাস। আচ্ছা, অ্যানোনিমাস কেন? কারণ হচ্ছে জাভাস্ক্রিপ্টে পুরো স্ক্রিপ্টের এই অংশটাকেই একটা ফাংশনের ভিতরে ধরা হয়। ফাংশনের ভিতরে ফাংশন। ইয়েস, জাভাস্ক্রিপ্ট ইস দ্যাট উইয়ার্ড। ফাংশনের ভিতরে ধরা হয়। দ্যাটস ওয়াই সেই ফাংশনটাকেই বলা হচ্ছে অ্যানোনিমাস। আচ্ছা, তো আমরা এখন f ফাংশনের ভিতরে প্রবেশ করেছি। আমরা যদি স্টেপ ইনটু দেই, এবার আমরা g ফাংশনের ভিতরে প্রবেশ করেছি। তো এটা এখন দেখা যাচ্ছে g ফাংশনটা কারেন্টলি এক্সিকিউটিং। দ্যাটস ওয়াই এখানে অ্যারো চিহ্ন দেওয়া। এবং প্রিভিয়াসলি f ফাংশনটা সম্পূর্ণ এক্সিকিউশন হয়নি। তাই f ফাংশনটা এখন কল স্ট্যাকে রয়েছে। ওকে? স্টেপ ইনটু রিটার্ন করলো। এবার এটাও রিটার্ন হলো ফাংশন থেকে। তো অবভিয়াসলি আমরা ট্রু পেয়েছিলাম, দ্যাটস ওয়াই আমরা লুপের ভিতরে প্রবেশ করেছি। সাম এর ভ্যালু ১ বেড়ে গেল। আমরা এটা ওয়াচ এর মধ্যে দেখি সাম এর ভ্যালু ১। এবার h ফাংশনের ভিতরে প্রবেশ করবে। দেখুন, h ফাংশনের ভিতরে প্রবেশ করলো। এবং সে রিটার্ন কল স্ট্যাক এর ভিতরে h আছে। রিটার্ন করবে। করে n এর ভ্যালু হলো ২। এইবার এবার আবার হচ্ছে আমরা f ফাংশনের ভিতরে প্রবেশ করব। কারণ আমাদের টার্মিনেটিং কন্ডিশন চেক করতে হবে। তো দেখলাম ইয়েস, আমরা টার্মিনেটিং কন্ডিশনে প্রবেশ করেছি। এবার এখানে দেখুন লোকাল। লোকাল অর্থ হচ্ছে এই ফাংশন একটা ব্লক। এই ব্লকের ভিতরে যারা আছে তারা হচ্ছে সেই ব্লকের ভিতর লোকাল। তো এখানে লোকাল হচ্ছে কারা? লোকাল হচ্ছে x এবং y। তো
তো এখানেও আমরা দেখতে পাচ্ছি x equal to 2 y equal to 5, এখানেও আমরা দেখতে পাচ্ছি x equal to 2 y equal to 5 এবং এখানে একটা আছে দিসটা একটি ইম্পর্টেন্ট জিনিস, এটা আমরা পরবর্তী লেকচারে জানবো, কোন একটা লেকচারে আমরা জানবো। তো আমরা আপাতত দেখি যে প্যারামিটার হিসেবে আমরা x এবং y পাচ্ছি, আমরা স্টেপ ইনটু দিলাম। এইবার লোকাল হচ্ছে 5, প্যারামিটারে আমরা 5 পাস করেছিলাম সেটা g ফাংশনের ভিতরে। স্টেপ ইনটু g ফাংশনের কাজ শেষ। আচ্ছা, এবার স্টেপ ইনটু দিলাম, আমাদের লুপের ভিতরে আমরা প্রবেশ করেছি, সামের ভ্যালু 3 বেড়ে গেল। আচ্ছা, এবার আমরা বুঝলাম যে আমাদের এই ফাংশনের এক্সিকিউশনটা হচ্ছে, তাই আমরা আর ফাংশনের ভিতর প্রবেশ করব না, আমরা h ফাংশনের ভিতর প্রবেশ করব না, তাই আমরা দিব স্টেপ ওভার। আমরা লুপের h ফাংশনের ভিতর প্রবেশ করলাম না, তাই আমরা দিলাম স্টেপ ওভার। h ফাংশন ঠিকই এক্সিকিউট হয়েছে। আচ্ছা, এবং আরেকটা জিনিস দেখুন, আমরা যদি এখানে মাউস রাখি তাহলে আমরা সেই ভ্যালু গুলা দেখতে পাচ্ছি। n এর ভ্যালু 3, এটা এখানে মাউস রেখে দেখতে পাচ্ছি, এখানেও দেখতে পাচ্ছি। সাম এর ভ্যালু 3, এটা এখানেও দেখতে পাচ্ছি, এই ওয়াচেও দেখতে পাচ্ছি। ওকে, এইবার আমরা ধরুন f ফাংশনের ভিতর প্রবেশ করলাম, কিন্তু আমরা g ফাংশনের ভিতর প্রবেশ করতে চাচ্ছি না। মানে আমরা দেখতে চাচ্ছি, আমরা বুঝতে পারছি যে f ফাংশনের ভিতর সব ঠিক আছে, আমরা f ফাংশনের ভিতরে কোনো কিছু দেখতে চাই না। তাহলে আমরা দিব স্টেপ আউট, দিলে আমরা ফাংশন থেকে বেরিয়ে আসলাম। কিন্তু আমাদের ফাংশনটা ঠিকই এক্সিকিউট হয়েছে। আচ্ছা, তো এইভাবে আমাদের কাজটা হলো এবং অবশেষে কনসোলে আমার প্রিন্ট হলো। আচ্ছা, তো এটা ছিল বেসিক ডিবাগিং। এই ডিবাগিং এর মাধ্যমে আমরা আমাদের ভুলটা কোথায় হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, কখন কোন ফাংশনটা কল হচ্ছে, এখন কোন ফাংশনটা পেন্ডিং এক্সিকিউট হওয়া, সেগুলো আমরা সবই ভালোভাবে দেখতে পারবো। আচ্ছা, তো এবার আমরা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখাই যে এইখানে আসলে কি হলো। আমি একটু অ্যানোটেট করি। তো আমরা f ফাংশনের ভিতরে আমরা g ফাংশনকে কল করেছিলাম, রাইট? তো আসলে এখানে এক্সিকিউশনটা কিভাবে হচ্ছে, যে প্রথমে f ফাংশনটা আসছে, তারপরে g ফাংশনটা আসছে, g ফাংশনটা তারপরে এক্সিকিউট হয়ে বেরিয়ে যাচ্ছে, তারপরে f ফাংশনটা এক্সিকিউট হচ্ছে, হয়ে সেটাও বেরিয়ে যাচ্ছে। তো এটাকে বলা হয় স্ট্যাক। স্ট্যাক কেন? স্ট্যাক অর্থ হচ্ছে স্তূপ। স্তূপের ভিতরে আমরা যদি প্রথমে কোনো একটা অবজেক্ট রাখি এবং তারপর যদি আমরা আরেকটা কোনো কিছু রাখি এবং তারপর যদি আমরা আরো একটা জিনিসকে রাখি, তাহলে আমাদের স্তূপকে ফাঁকা করতে গেলে সবার উপরে যে আছে তাকে আমাদের বার করতে হবে, তারপরে যে আছে তাকে বের করতে হবে এবং সবার শেষে যে আছে তাকে বের করতে হবে। অর্থাৎ যে প্রথমে আসে সেই সবার শেষে বের হয়। এটাকে বলা হয় ফার্স্ট ইন লাস্ট আউট। তো এটাই হচ্ছে স্ট্যাক। এখন ফাংশন কল হয়ে সেটা কমপ্লিটলি এক্সিকিউট হওয়া বাকি বিধায় সেটা এখন পেন্ডিং এ আছে। সেটা পেন্ডিং থাকা অবস্থায় আরেকটা ফাংশন চলে আসছে, সেটাকেও আমাদের এক্সিকিউট করতে হচ্ছে। দ্যাটস হোয়াই এই ফাংশনটা কল স্ট্যাকের ভিতরে পেন্ডিং আছে। জি ফাংশন চলে আসছে, এখন জি ফাংশনটাকে এক্সিকিউট করতে হবে, মানে করতেই হবে। তো এক্সিকিউট হয়ে যাওয়ার পরে এই ফাংশনের রিমেইনিং অংশটুকু এক্সিকিউট হবে, যদি ওইখানে আবার একটা ফাংশন থাকে তো সেটা কল হবে। আমরা সেটা করে দেখি। যদি আমরা লিখি এমন, এক্স না লিখে আমরা একটা ফাংশন ডিফাইন করি, ফাংশন f1 অফ এক্স, এটাও রিটার্ন করবে এক্স। আমরা ব্যাপারটাকে সিম্পল রাখি, যদিও মোটেও সিম্পল না। আচ্ছা, তো এফ ফাংশনের ভিতরে কি হচ্ছে, প্রথমে f1 ফাংশনটা কল হচ্ছে, f1 ফাংশনটা এক্সিকিউট হচ্ছে, দেন জি ফাংশনটা কল হচ্ছে, জি ফাংশনটা এক্সিকিউট হচ্ছে। আমরা সেটা ডিবাগারেও দেখতে পারি, ইন্সপেক্ট, রিলোড। আচ্ছা, এবার আমরা যেটা করতে পারি, আমরা আমাদের ব্রেক পয়েন্ট এখানে দেওয়াই আছে, স্টেপ ইনটু ফাংশনের ভিতরে প্রবেশ করলাম, কল স্ট্যাকে f আছে। এবার আমরা f1 ফাংশনে প্রবেশ করলাম, কল স্ট্যাকে f আছে, f1 প্রবেশ করলো, f1 ফাংশনটা এক্সিকিউট হয়ে বেরিয়ে গেল, f ফাংশনটা ঠিকই আছে। এবার জি ফাংশনে প্রবেশ করলো, জি ফাংশনটা কল স্ট্যাকে এড হলো, f ফাংশন স্টিল পেন্ডিং, এবং জি ফাংশনটা এক্সিকিউট হলো, দেন জি ফাংশন থেকে বেরিয়ে আসলো, f ফাংশন এবার কারেন্টলি এক্সিকিউটিং।
আমরা স্টেপন দিলাম, আমরা ফাংশনটা বেরিয়ে আসলাম। দ্যাটস ইট। তো এইভাবে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি কোন ফাংশন দিয়ে কোন ফাংশন কল হচ্ছে। এটাকে আমরা এভাবে ভিজুয়ালাইজ করতে পারি। প্রথমে f ফাংশনটা কল হচ্ছে। তারপরে আ f1 ফাংশনটা কল হচ্ছে। তারপরে g ফাংশনটা কল হচ্ছে। তো এটাকে আমরা এভাবে বলতে পারি যে f ফাংশন থেকে আগে f1 আসলো, দেন g আসলো, f1 বেরিয়ে যে g আসলো, তারপরে f এ ফিরে আসলো। তো এটাকে বলা হয় ডেপথ ফার্স্ট। অর্থাৎ আগে তার ১ম চাইল্ড, এখানে এটাকে আমরা চাইল্ড বলতে পারি। f কে f1 হচ্ছে f এর চাইল্ড, এটা আমরা বলতে পারি। তো আগে ১ম চাইল্ডটা এক্সিকিউট হবে। এই f1 যদি আরেকটা কোনো ফাংশনকে কল করতো, লেটস সে আ f2, তাহলেও সে f1 থেকে f2 তে যেত। দেন f2 এক্সিকিউট হয়ে f1 এ আবার ফেরত আসতো। f1 থেকে ফেরত এসে আবার f এ ফেরত আসতো। এই f এ ফেরত আসার পরে আবার g তে এক্সিকিউট হতো। তো এটা হচ্ছে বেসিক্যালি কল স্ট্যাকে এটাই হয়। এবং পরবর্তীতে আমরা যদি রিকারশন সম্বন্ধে যখন জানবো আমরা, তখন দেখব যে বেসিক্যালি রিকারশন ঠিক এক্সাক্টলি এইটাই করে। রিকারশনও বেসিক্যালি একটা স্ট্যাকের মতোই আচরণ করে। তো সেটা রিকারশনটা আমরা আজকে জানবো না। রিকারশন খুবই ইম্পোর্টেন্ট টপিক। সেটা আমরা সেপারেট ভিডিওতে জানবো। তো দ্যাটস ইট গাইস, দ্যাটস অল ফর ডিবাগিং। আপনারা যেটা করবেন যে আ ডিবাগিং জিনিসটাকে আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। ফর এক্সাম্পল আমরা লুপ নিয়ে কাজ করলাম। আপনারা লুপের সাথে if else নিয়ে কাজ করবেন। তো হতে পারে যে পরবর্তী যখন আমরা আরো কমপ্লিকেটেড আ প্রজেক্ট নিয়ে কাজ করব। যেমন আমরা ১ম সেশনে বলেছিলাম যে আমরা একটা পর্যায়ে যেয়ে আমরা একটা গেম বানাবো জাভাস্ক্রিপ্ট দিয়ে। তো সেই গেমটা যেহেতু হবে একটু, সেটা তো অবশ্যই বড় একটা জিনিস। তো সেখানে অবশ্যই এরর থাকার সম্ভাবনা থাকবে। তো সেই ক্ষেত্রে আমাদের ডিবাগারটা প্রচন্ড আকারে কাজে লাগবে। যদি আমাদের কোনো এরর হয়। অলরাইট। তো সেটাই আমরা করব। পরবর্তী সেশনে যেয়ে আমরা রিকারশন সম্বন্ধে জানবো। অলরাইট। তো থ্যাংক ইউ গাইস। থ্যাংকস ফর ওয়াচিং। সি ইউ নেক্সট টাইম।